এই তবে সেই হাউন্ড। এর কথাই তবে দিদি বলছিল, সাবধান করছিল বারবার। তাহলে দিদির পাগল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমি নিজে এখনো পর্যন্ত নার্ভাস। হাউন্ডটা যে করেই হোক, না, আমি এর প্রতিশোধ নেবই। আমি আসছি, তুমি শুধু প্রহর গুনতে থাকো। অতঃপর খোঁজ খবর নেওয়া শুরু করে সে। বিভিন্ন বই, তথ্য, মানুষের সঙ্গে মেলামেশা করে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন খবর সঞ্চয় করে সে, এবং সবশেষে খোঁজ পায় কুম্ভালা গুহার আদি পুরোহিত মস্কোদিনী সিংহ বিরাগীর। কাল বিলম্ব না করে ইন্দু তৎক্ষণাৎ ইন্দ্রকে নিয়ে রওনা দেয় কুম্ভালা মন্দিরের উদ্দেশ্যে। 7 মাইল জল আর কাদা ভেঙে গুহায় যখন প্রবেশ করলো, ঝিঝিরা তখন ডাকা শুরু করে দিয়েছে। গুহার মুখেই বিরাট একটা সিংহদ্বার। সেটা পেরিয়ে ডান হাতের ফটকে কুল কুল শব্দে বয়ে যাওয়া শান্ত এক ঝর্ণা। সেই ঝর্ণা ধরে 20 পা এগোলেই পড়ে এক বিরাট কালী মন্দির। সদর দরজা থেকে দেখা যায় বিরাট এক সেই কালী মূর্তি। তার বাম হাতে খাড়া, যেন তাতে সবে বলি দেওয়া হয়েছে। আর বিরাট সেই কালী মূর্তির সামনে তিনি পুজোর আয়োজন করছেন। ইনি সেই প্রসিদ্ধ সাধু বাবা মস্কোদিনী সিংহ বিরাগী। সত্যি সিংহের মতন তেজ তার। ইন্দু আর ইন্দ্র টু শব্দটি না করে নিঃশব্দে বসে গেল পুজোয়। বাবা সিংহ বিরাগীর পুজো অর্চনা শেষ হলে জবা ফুল ছুঁয়ে আশীর্বাদ দিলেন। নিঃসংকোচে বল মা। তাহলে শুরু থেকেই বলি। তারপর শুরু থেকে এই অবধি যা যা হয়েছে সব খুলে বলে গুরুদেবকে। সব শুনে গুরুদেব বললেন, আমি সবই জানি। সবকিছুর সাক্ষী তো আর পুঁথিতে লেখা থাকে না। কিছু সাক্ষী বংশ পরম্পরা রীতি রেওয়াজ মেনেই চলে আসে। তোরা যে সমস্যাটার কথা বললি, তার পূর্ব কথা কি জানিস? না গুরুদেব, আপনিই বলুন। 1562 শতাব্দে যখন চন্দ্রগুপ্ত মৌর্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ভারত জয় করেছে, ঠিক সেই সময় মা হিমালয়ের কোলে শান্ত ছেলের মতো হেসে খেলে দিন কাটাচ্ছিল সিংহ নারায়ণ জমিদারি। চারিদিকে তার পাহাড়ে ঘেরা উঁচু উঁচু পাইন আর ফাড়ের সারি। মাঝে বিরাট এক ঐতিহ্যবাহী ঝান্ডা উড়িয়ে বংশের প্রতীকী হিসাবে দাঁড়িয়ে আছে সিংহ নারায়ণের রাজবাড়ি। তার সামনে এক বিরাট ঝিল, কাচের মতো স্বচ্ছ আর চিনির মতো মিষ্টি সেই জল। প্রজাগণ হেসে খেলে আনন্দেই দিন কাটায়। ধনী গরিব, হিন্দু মুসলিম সব ভেদি একসাথে উদযাপন করে কাহই পালা। 3 দিন ব্যাপী এই পালা শেষ হলে মহানন্দে মৎস্যভোজের আয়োজন হয় রাজবাড়ির দালানে। আর টনকে টন মাছ ওঠে সেই লেকের জল থেকে। কিন্তু সময় বড় অসহায়। রাজা ভূপতি নারায়ণের জমিদারিতে হঠাৎই একদিন ডাকাত পড়ে। লুটপাট হয়ে যায় বাড়ির সমস্ত কিছু। মারা যায় অসংখ্য প্রজা প্রহরীর দল। রাজা ভূপতি নারায়ণ শহর থেকে ফিরে উন্মাদের মতন খেপে যায়। হুঙ্কার করে চেঁচাতে থাকে প্রহরীর ওপর, কোথায় ছিল সব হাউন্ডগুলো? মরকটের দল, নিয়ে আয় সব হাউন্ডগুলোকে। ফালতু পুষে রেখেছি সব অকাল কুষাণের দল।
আজই লেকের জলে চুপি মারুন বেটাদের। যেই বলার সেই কাজ। 8-10টা হৃষ্টপুষ্ট হাউন্ড নিমেষের মধ্যে ঝপাং ঝপাং করে পড়ে গেল গভীর লেকের জলে। রাজা ভূপতি নারায়ণ গোঁফে তা দিয়ে অতি দর্পের সাথে রাজ জমিদারিতে ফিরে গেলেন। সকল প্রজারা তার পিছু নিল। কিন্তু আশ্চর্যের যেটা দেখা গেল তা হলো বাইরের এক অন্য জাতের কুকুর, জার্মান শেপার্ড বা ওই জাতীয় কিছু একটা হবে হয়তো। ক্ষমা করবেন গুরুদেব, কিন্তু এই কুকুরটা ওই লেকের ধারে কেন? রোসো রোসো বলবো বলেই তো বসেছি। হ্যাঁ, তো এই যে কুকুরটা, সেই 8 হাউন্ডের 1 হাউন্ডের প্রিয়তম, যেটাকে তোমরা বলো বয়ফ্রেন্ড আর কি, বুঝতে পেরেছো? নিজের চোখের সামনে নিজের প্রিয়তমাকে তোড়পে তোড়পে মরতে দেখে সে আঘাতে পাথর হয়ে গেল। শেষ নিঃশ্বাসটাও যখন তার প্রিয়তমা হারিয়ে ফেলল, তখন নিজের প্রতি নিজে সে প্রতিজ্ঞা করল সিংহনারায়ণের বংশকে সে নির্বংশ করে দেবে। তার প্রিয়তমা হারানোর যন্ত্রণা ওই সিংহনারায়ণের বংশের প্রতিটা লোককে হাড়ে হাড়ে টের পাওয়াবে। দিনের পর দিন লেকের ধারে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসেই রইল। ক্ষোভে দুঃখে অনাহারে 6 দিনের মাথায় ওই লেকের ধারেই পাগল হয়ে দেহত্যাগ করল। শোনা যায় তারপর থেকেই নাকি রাজা ভূপতি নারায়ণের জলাতঙ্ক দেখা দেয়। তার ছেলে সূর্যনারায়ণ জলে ডুবে মরে, ফলে তার স্ত্রীও পাগল হয়ে যায়। বড় ছেলে দেবনারায়ণ কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং ছোট ছেলে কৃষ্ণনারায়ণ সপরিবারে দেশ ছেড়ে পলাতক হন। ইন্দ্রাণীর মুখ হাঁ। এখন তার কাছে সবকিছুই পরিষ্কার। কেন দিদি পাগল হলো, কেন জামাইবাবুই বা হারিয়ে গেলেন, আর কেনই বা ইন্দ্র? না, আর ভাবতে পারে না সে। গা গুলিয়ে ওঠে। গুরুদেব, আমার ঠাকুমার মুখ থেকে শোনা আমার প্রপিতামহের নাম ছিল আদিত্যচরণ বিষ্ণু। কিন্তু কিন্তু মুখের কথা কেড়ে নেয় গুরুদেব। কিন্তু আদিত্যচরণ বিষ্ণুই হলো কৃষ্ণনারায়ণ সিংহ। নামগুলো ভেঙে দেখো, নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। আদিত্য শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর বিষ্ণু হলো গে দেবরাজ নারায়ণের আর এক নাম। আর মা দুর্গার পায়ের তলায় কে থাকে? সিংহ। যথার্থ। তোমার প্রপিতামহকেই কেউ যাতে চিনে না ফেলে, সেই জন্যই এই কৌশলটা তিনি করেছিলেন। তাহলে গুরুদেব, এই প্রেতাত্মার মুক্তির উপায়টা কি? সে এক ভয়ার্ত উপায়। পারবি সে দুঃসাহসিকতা দেখাতে? আছে সে সৎসাহস? আপনি বলুন গুরুদেব, আমি ইন্দ্রাণীর জন্য সব করতে রাজি আছি। সব? হ্যাঁ, সব। তাহলে মন দিয়ে শোন। আগামী শুক্লা সপ্তমীর মধ্যরাতে চাঁদ যখন পশ্চিম আকাশে প্রথম তার আভা বিকিরণ করতে শুরু করবে, ঠিক তখনই কাঁচা মাংসের টুকরো ওই লেকের জলে ডুবিয়ে 3 বার পাক দিতে হবে। প্রথম পাক দিতে দেখবি জলের কোনো এক প্রান্ত থেকে জলের বুদবুদ ভেসে আসছে। দ্বিতীয় পাক দিয়ে দেখবি জলের বুদবুদটা এবার তোর দিকেই ভেসে আসছে। মাংসটা এবার শক্ত করে ধরবি। এবারে শেষ পাকটা দিতেই দেখবি মাংসটাকে কে যেন শক্ত কামড় দিয়ে ধরেছে। আর এক মুহূর্ত বিলম্ব না করে গায়ের সম্পূর্ণ শক্তি দিয়ে মাংসটাকে পাহাড়ের উত্তর প্রান্তের দিকে তালগাছটার পার করে ছুঁড়ে ফেলে দিবি। তবে খবরদার, মাংসের টুকরোটা যে কোনোভাবে যেন তাল গাছের গণ্ডির ওপারেই পড়ে। কেন গুরুদেব? কারণ তোরা যখন এই অভিযানে বের হবি, তখন ওই জার্মান শেপার্ডটাও তোদের অভিযানে পিছু নেবে। যখন তোরা লেকের জলে মাংস ডুবিয়ে পাক খাওয়াবি, তখন চাঁদ থাকবে পশ্চিমের আকাশের প্রথম প্রহরে। ওই সময় ওর বিন্দুমাত্র ক্ষমতা কাজ করবে না, তাই সে পাইন গাছের গণ্ডির ওপারেই বসে থাকবে। আর তুই যখন মাংসের টুকরোটা ছুঁড়ে ফেলবি, তখন ওই মাংসের টুকরোর সাথেই উড়ে আসবে 500 বছর পূর্বে হারিয়ে যাওয়া তার পুরনো প্রিয়তমা।
মাংসের টুকরোটা যদি গণ্ডির ওপারে গিয়ে না পড়ে তবে তাদের রাগ চড়ে বসবে আরো সপ্তমে। প্রিয়তমাকে প্রিয়, গণ্ডির কারণে দুজন দুজনের কাছে আসতে না পারায় তারা পৈশাচিক তাণ্ডবে মেতে উঠবে। সেই রাগ এতটাই সাংঘাতিক হয়ে উঠবে যে শুক্লা পঞ্চমীর চাঁদও রুখতে পারবে না তার এই শক্তিকে। ওই সময় ওরা যাকে পাবে তাকেই কুকুর শেয়ালের মতো ছুঁড়ে খুঁড়ে খাবে। সুতরাং সাবধান, একটুকুও যেন এদিক ওদিক না হয়। ভুল করেছ কি মরেছ। খানিকক্ষণ সব চুপচাপ। কিছুক্ষণ পর ইন্দ্রর গলা পাওয়া যায়। গুরুদেব, আশীর্বাদ করুন যেন সফল হয়ে ফিরতে পারি। তথাস্তু। গুরুদেবের আশীর্বাদ নিয়ে দুজনেই ফিরে আসে তারা। ট্যুর শেষ হতে আর মাত্র 4 দিন বাকি। শুক্ল সপ্তমী আগামী পরশুদিন। তার মানে যা করার তাহলে সব এর মধ্যেই করতে হবে। হোটেলে ঢুকে মিস নন্দীকে সব কিছু খুলে বলল। মিস নন্দী প্রথমে বিশ্বাস না করলেও ইন্দুর রিকোয়েস্টে একরকম বাধ্য হয়ে রাজি হলো। সবকিছু শুনে ইন্দুকে ইন্দ্রর কাছেই থাকতে বলল শেষ দু রাত। রাত বেড়েছে। ইন্দুর কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে সারাক্ষণই যেন ঘুরপাক খাচ্ছে ব্যাপারটা। রাত 2টো। ইন্দু জল খেয়ে বিছানায় এসে শোবে। হঠাৎ দেখল ইন্দ্রর চোখ মুখ কেমন ঘোলা হয়ে উঠছে। মুখের এক পাশ দিয়ে গড়িয়ে পড়ছে সাদা ফেনা। গলার গোঙানিটাও যেন আস্তে আস্তে কেমন বদলে যাচ্ছে। ক্রমশ সেটা এবার যেন শিয়ালের ডাকে রূপান্তরিত হচ্ছে। ইন্দু আর এক মুহূর্ত বিলম্ব করল না। সঙ্গে সঙ্গে গ্লাসের জলটা উপচে ঢেলে দিল তার মুখে। ঠান্ডা জলের ছেটা খেয়ে খ্যাক করে ওঠে আবার নিস্তেজ হয়ে গেল ইন্দ্রর দেহটা। এবার চিৎকার করে কেঁদে উঠল ইন্দ্রাণী। এ যেন এক মরণ বাঁচনের লড়াই। একদিকে কোনো এক অতৃপ্ত আত্মা যেন ইন্দ্রকে ছিনিয়ে নিতে চায়, আর অন্যদিকে কোনো এক তৃপ্ত আত্মা প্রাণপণে তাকে যেন আগলে রাখতে চায়। অদ্ভুত মায়া জিনিসটা। পরদিন সকালবেলা ইন্দু তার দুঃসম্পর্কের জ্যাঠাকে ফোন করে গত রাতে সব ঘটনা খুলে বলল। ইন্দুর এই জ্যাঠামশাই অতীত জীবনে কোনো এক সময় ভূত প্রেতের ঝাড়ফুঁক করত, কিন্তু বছর খানেক আগে কোনো একদিন হঠাৎ তার অসাবধানতার কারণে তার একমাত্র নাতনিকে চিরতরে হারান। সেই থেকে ভদ্রলোক এই পেশা ত্যাগ করে জনজীবন থেকে দূরে বাঁকুড়ার এক প্রত্যন্ত অঞ্চলে জীবনযাপন করেন। ইন্দু জ্যাঠামশাইকে সব খুলে বলে। দিদির পাগল হয়ে যাওয়া থেকে ইন্দ্রর শেয়ালের মতন অস্বাভাবিক আচরণ সব। জ্যাঠামশাই সব শুনে বললেন, তুমি এক কাজ করো, আশেপাশে কোথাও বেল পাতা পাও কিনা দেখো, পেলে ওর রস নিংড়ে 1 ভাগ কপালে আর 1 ভাগ পায়ের তিলতে মাখিয়ে দাও, আর বাকিটুকু পোড়া সর্ষের সঙ্গে মিশিয়ে ঘরের চারিদিকে গন্ডি কেটে দিও। আশা করি এতে কিছুটা হলেও কাজ চলে যাবে। এই বলে জ্যাঠামশাই ফোনটা রেখে দিলেন। বিকেলের দিকে প্রবল বেগে ঝড় উঠল, আর সেই সাথে বৃষ্টি। এদিকে দুপুর থেকে ইন্দ্রর গায়েও বেদম জ্বর। ইন্দুর ভেতর তছনছ হয়ে যাচ্ছে। প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড কুরে কুরে খাচ্ছে তার বিবেককে। আজ যদি সে ইন্দ্রকে না ভালোবাসতো তাহলে হয়তো ইন্দ্র আজ এত কষ্ট পেত না। কি দোষ এই নিষ্পাপ ছেলেটার? অভিশাপ তো তাদের ওপর। তাহলে কেন মিছিমিছি শুধু এই ছেলেটা কষ্ট পাবে? আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন ইন্দ্রর হাতে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি সে। একটা আচমকা মেঘের গর্জনে ঘুমটা ভেঙে গেল তার। জানলার শার্সিগুলো এলো পাথারি হাওয়ায় দুম দাম আওয়াজ করে চলেছে। একবার ইন্দ্রর মুখের দিকে তাকালো সে। আহা, কি সুন্দর শিশুর মতন ঘুমোচ্ছে সে, কিন্তু জানলাগুলো বড্ড আওয়াজ করছে। বেশি আওয়াজ করলে ঘুমটা ভেঙে যেতে পারে, তাই এই জানলাটা লাগিয়ে দিতে গেল ইন্দু। কিন্তু খিড়কিতে হাত দিতেই থমকে গেল ইন্দু। হোটেল থেকে কয়েক গজ দূরে জল জল করছে ওই আলোক বিন্দুর ছটা। মাঝে একটা লম্বা জিভ ঝুলে আছে তার। থকথক করে তার থেকে ঝরে পড়ছে হিংস্র মুখের লালা। চোখে তার হিংস্র চাহনি, মুখে এক রাশ ব্যর্থতার রাগ। বুঝতে বাকি রইল না যে বেল সর্ষে বেশ ভালোভাবেই কাজ দিয়েছে। তবে মুখের ওপর দাঁড়াম করে জানলাটা লাগিয়ে দিয়ে ইন্দ্রর বুকে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়ল ইন্দু।
সকাল হতেই ঝড় বৃষ্টির সাথে সাথে জ্বরটাও উধাও হয়ে গেল বেমালুম। আজ বেশ চনমনে লাগছে ইন্দ্রকে। বেলা বাড়লে মিস নন্দী সকলকে নিয়ে কার্গিল দেখতে রওনা দিলেন। শুধু ওরা দুজন বাদে। সদ্য সুস্থ হয়েছে, ওকে নিয়ে এখন কোথাও বেরোনো ঠিক হবে না, বা একা ফেলে রেখে যাওয়াও যাবে না। সারাটা দিন পেরিয়ে গেল, সন্ধ্যা তখন প্রায় হব। ট্যুরের বাস এসে ঢুকলো। কি ব্যাপার, এখন তো এদের আসার কথা না? মিস নন্দীকে জিজ্ঞেস করায় বললেন, আর বলো না, মাঝ রাস্তায় একটা জায়গায় পাহাড় ভেঙে পড়েছে, তাই যান চলাচল বন্ধ। বাধ্য হয়ে ট্যুর ক্যান্সেল করতে হলো। কথা শেষ করে মিস নন্দী রুমে চলে গেলেন। রাতে ডিনার সেরে সবাই নিজ নিজ রুমে চলে গেলে চুপিসারে বের হলো তারা দুজন। গেটের দারোয়ানটাও বেশ সাহসী। অন্য দারোয়ানকে কাজ বুঝিয়ে দিয়ে এদের দুজনের সাথে সঙ্গ দিল সেও। অন্ধকার ভেদ করে চলেছে তিনটি ছায়ামূর্তি এক বায়বীয় রহস্যের উদ্ঘাটন করতে, আর তাদের তিনজনকে ফলো করতে চলেছে আর এক ছায়ামূর্তি। প্রায় ঘন্টা আধেক ঝোপ জঙ্গল আর কাঁটা লতা পাতা পেরিয়ে যখন লেকের ধারে পৌঁছালো, তখন শুক্লপক্ষের এক ফালি বাঁকা চাঁদ আকাশের পূর্ব কোণে উঁকি দিয়েছে। একে একে সবাই একটা উঁচু ঢিবির ওপর পা ছড়িয়ে বসে পড়ল। এবার কাজ শুধু প্রহর গোনা। মাত্র 15 মিনিট পর শুকনো পাতায় কিসের একটা শব্দ শোনা গেল। মিস নন্দী, আপনি? হ্যাঁ, আমি। তোমরা যখন গেট দিয়ে বার হও, আমি তখন জানলা দিয়ে দেখতে পাই এবং তোমাদের পিছনে। কি করছো এখানে? মিস, আপনাকে সব বলবো, শুধু আজ রাতটা কাটতে দিন প্লিজ। প্লিজ মিস, প্লিজ প্লিজ। আচ্ছা, ঠিক আছে। তারপর সব চুপচাপ। প্রহরগুলো কাটে নিঃশব্দ কুয়াশায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সবাই ঝিমিয়ে পড়েছিল প্রায়। হঠাৎ দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল। চোখ কচলে ইন্দু দেখল চাঁদ এখন মাঝ আকাশ পেরিয়ে ক্রমশ ঢলে পড়ছে পশ্চিমে। মোক্ষম সময় উপস্থিত। হেই, ওঠো ওঠো, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। সবাইকে ঠেলে তুলল ঘুম থেকে। ইন্দ্র চোখ খুলে দেখল, হ্যাঁ, এবার সময় উপস্থিত। সবাই এবার গুটি গুটি পায়ে লেকের জলের দিকে এগিয়ে চলল। কুসুম কুমারী জ্যোৎস্না মাখা চাঁদের আলো লেকের জলে পড়ে যেন ঝিকিমিকি খেলে যাচ্ছে। ব্যাগ থেকে এবার মাংসের টুকরোটা বার করল ইন্দ্র। বেশ বড় সাইজের একটা ছাগলের ঠ্যাং। কাঁচা মাংসের গন্ধে এক নিমিষে ভরে গেল গোটা লেক। মাংসের টুকরোটা এবার আছড়ে পড়ল লেকের জলে। চাপা একটা উত্তেজনায় থক থক করছে প্রত্যেকের বুক। ইন্দ্র এবার গুরুদেবের কথা মতন গীতার 4 লাইনের একটা শ্লোক পড়ে পাক খাওয়াতে লাগলো সেটাকে। এক পাক। ইন্দ্র বুঝতে পারলো লেকের জলে একটা হাড়হীন করা কাঁপুনি স্রোত বয়ে গেল। মন্ত্র কাজ দিয়েছে তার মানে। 2 পাক। আস্তে আস্তে কাঁপুনির স্রোতটা এবার এদিকেই এগিয়ে আসছে। 3 পাক। এই তো কামড়ে ধরেছে যেন মাংসটাকে। আর কাল বিলম্ব নয়। গুরুদেবের কথা মতন মাংসের টুকরোটা এক ঝটকায় গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে দিল উত্তর দিকটায় তাল গাছটার দিকে। কিন্তু এ কি সর্বনাশ! মরার উপরে এই যে খাড়ার ঘা। গুরুদেব বলেছিল মাংসের টুকরোটা যেন সোজা গিয়ে পড়ে তাল গাছের ওপারে, কিন্তু এই যে তাল গাছের এপারেই পড়েছে। এবার কি হবে? তবে কি ওই হিংস্র হাউন্ডগুলোর দাঁতেই লেখা আছে তাদের মৃত্যু? কিন্তু মানুষ যখন সম্পূর্ণভাবে অসহায়, ঠিক তখন তো ঈশ্বর একমাত্র সহায়। হঠাৎ জ্যোৎস্না চাঁদের আলোয় এক চকিতে সবাই যাকে দেখল, সে এখন 2 হাউন্ডের মাংস ছেঁড়া শিকার। মানুষটা তখনও হিংস্র 2 হাউন্ড মিলে খুবলে তুলে নিচ্ছে তার গা থেকে প্রাণ তার ওষ্ঠাগত। আর তার মধ্যে একটা বিকট চিৎকার করে মাংসের দলাটা ছুঁড়ে পার করে দিলেন উত্তর প্রান্তের তাল গাছের ওপারে। মুহূর্তের মধ্যেই উত্তর কোণের শেষ টিলা থেকে ধপ করে জ্বলছে আলোর শিখা। চুপ। মিস নন্দী নিস্তব্ধ ভাঙলেন অবশেষে। হাউন্ড দুটো নিশ্চিত হলো তবে। ও বাবা, কি ভয়ঙ্কর! তার দাম দিতে হলো গুরুদেবকে। বলে গুরুদেবের নিথর দেহটাকে ঝুঁকে প্রণাম করলো তারা দুজনেই। অতঃপর গুরুদেবের নিথর দেহটার সৎকারের ব্যবস্থা সেরে
হোটেলে ফিরে এলো সবাই। হোটেলে যখন ঢুকলো তারা, তখন পূর্ব আকাশে সবে সূর্যের লাল রেখা দিয়েছে। রুমে ঢুকে ইন্দু আর ইন্দ্র আত্মহারা হয়ে জড়িয়ে ধরল দুজন দুজনকে। তাদের প্রেম পবিত্র, সে প্রেমকে অনিষ্ট করবে এমন কারোর সাধ্য নেই, এমনকি কোনো দুষ্টু প্রেত আত্মারও নয়। ইন্দ্রাণীর চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বেচারা দিদি, আজ হয়তো এই প্রেত আত্মাগুলো না থাকলে সেও হয়তো তাদের মতোই জামাইবাবুর সঙ্গে হ্যাপি এন্ডিং করতে পারত। কাঁদিস না, যা হবার তা হয়ে গেছে, এখন নিজেকে শক্ত কর। ইন্দুর কান্নার বাঁধ আর মানল না। বুক ভরা কান্নায় ইন্দ্রর বুকে মুখ লুকিয়ে হাউ মাউ করে কেঁদে উঠল সে। এদিকে মিস নন্দী ঘোষণা করলেন যে আগামীকাল কলেজে ইনভিজিলেটর ভিজিটে আসছেন, তাই ট্যুর আজকেই শেষ করে কলেজে ফিরতে হবে। মিস নন্দীর কথা শেষ হবার 1 ঘন্টার মধ্যেই সমস্ত স্টুডেন্ট গোছগাছ সেরে বাসে উঠে পড়ল। 11:15 নাগাদ গাড়ি স্টার্ট দিল। ঘর ঘর শব্দে এগিয়ে চলেছে বাস কলকাতার দিকে। আর সেই ঘর ঘর শব্দের মাঝে ক্রমশই কুয়াশার সাথে মিলিয়ে যাচ্ছে হোটেল দি ত্রিভাগো।